আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি বায়োলজি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে। সো আজকের ক্লাসে তোমরা যারা ডিসিইউ এর প্রিপারেশন নিচ্ছ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য বায়োলজির গত ২০-২১ সেশনে যে বায়োলজি কোশ্চেনগুলো হয়েছিল তার সলভ দিব। তো সে সময় তো আর ডিসিইউ ছিল না, সে সময় তো ৭ কলেজের আন্ডার ছিল। তো ৭ কলেজে যে বায়োলজি কোশ্চেনগুলো ছিল সেগুলোরই সলভ দিব। এবং আজকের ক্লাসে শুধুমাত্র যে কোশ্চিন সলভ করব বিষয়টা এমন না, সেই রিলেটেড আর কি কোশ্চিন হইতে পারে, কি টাইপের প্রশ্ন তোমার পড়তে হবে এবং ডিসিইউ এর কোশ্চিন অ্যানালাইসিস করে যতটুকু বুঝলাম যে কোশ্চিনগুলা মোটামুটি সোজা হয়। এবং অনেক কোশ্চিন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির রিপিটেড কোশ্চিন, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যে টাইপের কোশ্চিন করে সেই টাইপের বেশ কিছু কোশ্চিন কিন্তু ডিসিইউতেও করে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই ডিসিইউ এর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির যে কোশ্চিন ব্যাংকটা ওটা আরেকবার রিভিশন দিয়ে নিবা। তো বায়োলজির যে কোশ্চিনগুলা বিসিকিউ সেশনে সেটা আমরা পড়ব এবং আমরা ধাপে ধাপে পরবর্তীতে আরও যে সেশনগুলো আছে সবগুলো আমরা কভার করব। সো কমেন্ট করে জানিও যে তুমি কোন সেশনের ক্লাসটা চাইতেছো। আমি আস্তে আস্তে করব। তবে তুমি ২০ সালের নিচে আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোও চাও কিনা সেটা কমেন্ট করে জানাও। তো তোমাদের সাথে আছি তোমাদের মাহি ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আসো আমরা ক্লাসটা শুরু করি তাহলে। ওকে। তো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, কোন প্রাণীতে ভেনাস হার্ট দেখা যায়? সো নামটা বুঝতে হবে। দেখো এখানে নামের শুরুতে আছে ভেইন। ভেনাস থেকে মনে রাখো ভেইন। আর ভেইন মানে কি বলতো ভাইয়া? ভেইন মানে হচ্ছে শিরা। আর হার্ট মানে তো আমরা প্রত্যেকে জানি, হার্ট মানে হচ্ছে হৃৎপিণ্ড। সো ভেনাস হার্ট মানে হচ্ছে শিরা হৃৎপিণ্ড। তো শিরার কাজ কি বলতো? শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। তো আমরা যদি মাছের বা রুই মাছের হৃৎপিণ্ডটা দেখি তাহলে আমরা দেখতে পাবো রুই মাছের হৃৎপিণ্ডটা কিছুটা এমন, কিছুটা এমন হৃৎপিণ্ড। ওকে, আচ্ছা। তো নিচে যেটা দেখতে পাচ্ছ এটা কোনো প্রকোষ্ঠ না, এটার নাম হচ্ছে উপপ্রকোষ্ঠ। উপপ্রকোষ্ঠ, প্রকোষ্ঠ। এবং এই উপপ্রকোষ্ঠের তো একটা নাম থাকবে নিশ্চয়ই। তো এইখানে এই উপপ্রকোষ্ঠের নামটা হচ্ছে, এটা তো নিশ্চয় মানুষের হৃৎপিণ্ডের মতো না, তাই না? মানুষের হৃৎপিণ্ড কি ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। তবে রুই মাছের হৃৎপিণ্ডে ২ টা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ। তবে তার নিচে একটা উপপ্রকোষ্ঠ আছে। এটা প্রকোষ্ঠ না, উপপ্রকোষ্ঠ। তো এই উপপ্রকোষ্ঠের নামটা মাথায় রাখতে হবে ভাইয়া। নামটা হচ্ছে সাইনাস ভেনোসাস। ঠিক আছে? সো নামটা কি ভাইয়া? সাইনাস ভেনোসাস। দেন এটাও একটা প্রকোষ্ঠ যার নাম হচ্ছে অ্যাট্রিয়াম। এটা একটা প্রকোষ্ঠ যার নাম হচ্ছে ভেন্ট্রিকল। সো মানুষের দেহ, মানুষের হৃৎপিণ্ডের মধ্যেও কিন্তু অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল আছে, তাই না? সো অলিন্দ নিলয়, প্রথমটা হচ্ছে অলিন্দ, তারপরে হচ্ছে নিলয়। এবং যে নালীটা যে নালীটা এই উপপ্রকোষ্ঠের সাথে যুক্ত সেই নালীটাকে বলা হয় কি নামে রাখা হয় জানো? এটাকে বলা হয় ডাক্টাস কুভিয়েরি। কি বলা হয়? ডাক্টাস কুভিয়েরি। কুভিয়েরি, কুভিয়েরি। এবং এবং এই যে ওপরে অ্যাট্রিয়াম, তারপরে ভেন্ট্রিকল, তারপরে উপরে দেখো এইখানে একটা বাল্বের মতো অংশ আছে যেটাকে বলা হয় বালভাস আর্টারিওসাস। কি বলা হয়? এটাকে বলা হয় বালভাস আর্টারিওসাস। তাহলে এটা একটা আর্টারি, আর্টারিওসাস। তাহলে যেহেতু বাল্বের মতো দেখতে এই অংশটা, এই কারণে এটাকে বলা হয় বালভাস আর্টারিওসাস। তো এতটুকুই চিত্র আঁকা, আরো বড় একটা চিত্র আছে তোমরা জানো। তো এত এত দূরে না যাই, জাস্ট এতটুকুই মনে রাখো। তাহলে রুই মাছের হৃৎপিণ্ড কতটুকু বলো তো? রুই মাছের হৃৎপিণ্ড হচ্ছে এই অংশটুকু পর্যন্ত। এটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড। এখন যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে রুই মাছের দেহে যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, রুই মাছের দেহের ভেতরে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড আছে। এখন যত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আছে, সব কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত এই ডাক্টাস কুভিয়েরে দিয়ে এই উপপ্রকোষ্ঠে প্রবেশ করে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড আছে। এখন রুই মাছের যেহেতু মাত্র ২টাই প্রকোষ্ঠ এবং ২টা প্রকোষ্ঠ মানে পরপর যুক্ত, তো এই রক্তটা তাহলে কোথায় যাবে বলতো? এই জায়গাটাতেই যাবে। এরপরে রক্তটা কোথায় যাবে? এই জায়গাটাতে আসবে, তারপরে উপর দিকে চলে যাবে, তাই তো?
তাহলে রুই মাছের হৃৎপিণ্ডে অলওয়েজ এইরকম কার্বন ডাই অক্সাইড থাকে, কখনোই অক্সিজেন থাকে না। ঠিক আছে, সো যেহেতু রুই মাছের হৃৎপিণ্ডে সবসময়ই কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থাকে, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা, সো এটাকে বলা হচ্ছে শিরা হৃৎপিণ্ড। আশা করি বুঝাইতে পেরেছি। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটা স্পেশাল বিষয় দেখাই, সেটা হচ্ছে যে আমার লাস্ট অফ বায়োলজি 2.0, যেটা মেইনলি আমি তৈরি করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি এত গুরুত্বপূর্ণ না, আমি গুরুত্ব দিচ্ছি হচ্ছে ডিসিইউকে এবং সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিবা তোমাদেরকে গুরুত্ব দিচ্ছি। এবং এই পিডিএফটা আসলে কি? এটা হচ্ছে একটা পিডিএফ, এটা একটা পিডিএফ। এই পিডিএফটা আসলে কি? এই পিডিএফটা হচ্ছে কত পেজ? 50 পেজের একটা পিডিএফ, যেইখান থেকে এই বছরই জিএসটি অ্যাডমিশন টেস্টে 19 মার্ক কমন আসছে এই বছর। ঠিক আছে, সো জিএসটি যে কয়েকদিন আগে পরীক্ষা হয়েছে, জিএসটিতে 19 মার্ক কমন আসছে। কত মার্কের মধ্যে জানো? 25 মার্কের মধ্যে বায়োলজিতে। তো চিন্তা করে দেখো, যাদের বায়োলজিতে সমস্যা ছিল, এবং ডিউয়ের কথা বলি, ডিউতে 18 মার্ক আসছিল, ডিউতে 18 মার্ক আসছিল। সো যাদের বায়োলজিতে খুব বেশি সমস্যা ছিল, আমি তাদেরকেই সাজেস্ট করছিলাম যে এই পিডিএফটা পড়ার জন্য পরীক্ষার কিছুদিন আগে, 10-15 দিন আগে। ঠিক আছে, এবং যারা এই মাত্র 50 পেজ পড়েছে, তারাই কিন্তু পরবর্তীতে রিভিউ দিয়েছে যে ভাইয়া 17টা কমন পেয়েছি, 18টা কমন পেয়েছি। তো তোমরা যদি কমনের প্রুফটা দেখতে চাও বা স্টুডেন্ট রিভিউ দেখতে চাও, সব কিছু কমেন্টে দেওয়া থাকবে এই ভিডিওর, সো কমেন্ট থেকে চেক করে নিও। এখন এটা তোমাদেরকে কেন দেখাচ্ছি? এটা দেখাচ্ছি যাদের আসলে বায়োলজিতে সমস্যা আছে, তারা এই পিডিএফটা নিয়ে রাখতে পারো। কেন নিবা সেটা তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে, আমি একটু এই পিডিএফ এর হেল্প নিব পড়ানোর সময়। ঠিক আছে, কেন এই পিডিএফটা নিবা সেটা তোমাদেরকে একটু বুঝাই। দেখো, এখানে প্রত্যেকটা টপিক খুব সুন্দর মতো সাজানো আছে। এখন এখন যারা হচ্ছে ডিসিইউ এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই পিডিএফটা দরকার। কেন দরকার জানো? তোমরা কোশ্চিন ব্যাংক সলভ করো না? কোশ্চিন ব্যাংক সলভ করো না? অবশ্যই কোশ্চিন ব্যাংক সলভ করো। এছাড়া তোমাদের কাছে বই আছে কোশ্চিন ব্যাংক সলভ করার জন্য, তাই না? বা কোনো একটা কোর্সও কেনো তোমরা অনেকে, যে কোশ্চিন ব্যাংক সলভিং কোর্স। তো আমি তো এটা ফ্রিতেই পড়াই দিচ্ছি কোশ্চিন ব্যাংক সলভ। তো সেটার জন্য তো বায়োলজির জন্য তো অন্তত কোনো কোর্স কিনতে হচ্ছে না। কিন্তু এখানে আমি যে কাজটা করেছি, এই শীটের মধ্যে যেইখান থেকে আসলে কোশ্চিন হয়, জিএসটিতে কোশ্চিন হয়, সেই কোশ্চিনগুলা আমি দেখো নীল কালার কলম দিয়ে আমি মার্ক করে রাখছি। যেমন এই কোশ্চিনটা হয়েছিল, তুমি এই টপিকটা বের করলে তুমি বুঝতে পারবা যে কোথা থেকে ডিসিইউতে কোশ্চিন হয়, এটা তুমি বুঝতে পারলা। যেমন তুমি এই রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, এখান থেকে তুমি বুঝতে পারবা যে এইখান থেকেই যে ভেনাস হার্ট, এটা কোশ্চিন হয়েছে। এছাড়াও সাইনাস ভেনোসাস, এই কোশ্চিনটা হয়েছে। ঠিক আছে, সো রুই মাছের এই হৃৎপিণ্ড থেকে কিন্তু ডিসিইউতে বেশ কয়েকটা আমি কোশ্চিন দেখছি, বিশেষ করে রুই মাছ টপিকটা অনেক বেশি গুরুত্ব দেয় তারা। আচ্ছা, এখন এটা তুমি কেন পড়বা এই পিডিএফটা? কারণ হচ্ছে এই পিডিএফে এক্সট্রা আরো কি কি পড়তে হবে। এখন এটা তো তুমি জানলা যে এইটা আসছে, এইটা আসছে পরীক্ষায়। এখন এক্সট্রা আরো কি কি পড়তে হবে ওই টপিকটা সম্পর্কে সব এখানে দেয়া আছে। মেইন বিষয়টা হচ্ছে এটা। এটাই রিজন কেন তুমি এই পিডিএফটা কিনবা। সো কেনার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সব তুমি হচ্ছে কিনে নিতে পারো। যেমন আমি যেটা এতক্ষণ ধরে পড়াইলাম, এটা এখানে কিন্তু দেয়া আছে যে এই যে এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ, এই যে এসভি সাইনাস ভেনোসাস, এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। দেন দুইটা হচ্ছে প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ কয়টা? প্রকোষ্ঠ হচ্ছে দুইটা। এই দুটো হচ্ছে প্রকোষ্ঠ, আর এটার পাশে লেখা আছে এটা হচ্ছে উপপ্রকোষ্ঠ। ঠিক আছে, কপাটিকা কয়টা? কপাটিকা হচ্ছে তিনটা। সো সাইনো অ্যাট্রিয়াল কপাটিকা, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার কপাটিকা, ভেন্ট্রিকুলো বালবাস কপাটিকা। তো এই টপিকটা থেকে যেহেতু কোশ্চিন হচ্ছে, এই টপিকটা থেকে এই বছর কোশ্চিন আসছে, পরের বছর এটা থেকেও আসতে পারে, এটাও আসতে পারে, তাই না? সো এই জন্য আমি বলবো যে এই পিডিএফটা যাদের বায়োলজির সমস্যা আছে তারা কিনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল বিষয়টা। সেটা হচ্ছে অ্যান্সারটা হবে মাছ। কোন প্রাণীতে ভেনাস হার্ট দেখা যায়? মাছে। ঠিক আছে, পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা? জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা? সো আমি পিডিএফটারই একটু হেল্প নিই। ঠিক আছে, সো জাইলেম টিস্যুর সজীব উপাদান কোনটা সেটা আমি একটু খুঁজে বের করি। এই যে
অষ্টম অধ্যায় থেকে কোশ্চেনটা হয়েছে। ওকে, তাহলে এখানে যদি তুমি দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য এখানেই তুমি বুঝতে পারবা বিষয়গুলো। জাইলেম, এখানে আমি পড়াই দিই বিষয়টা। তো জতে জাইলেম, জতে আরেকটা ওয়ার্ড মনে রাখতে হবে, জতে হচ্ছে জল। এই জলের সাথে আবার থাকে লবণ। জলের সাথে কি থাকে ভাইয়া? লবণ। আর এই জল আর লবণকে একত্রে বলা হয় কোষ রস। কি নামে রাখা হয়? এটাকে বলা হয় কোষ রস। ফতে ফ্লোয়েম, ফতে মনে রাখো ফুড। ফুড মানে কি? খাদ্য। ফতে ফ্লোয়েম, ফতে ফুড। তাহলে যতে জাইলেম, যতে জল, জলের সাথে আবার থাকে লবণ। তো এই জল আর লবণকে একত্রে বলা হয় কোষ রস। আর ফতে ফ্লোয়েম, ফতে হচ্ছে ফুড। তো এই জাইলেম ফ্লোয়েম এটা যেহেতু পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যু, তো এই পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু এটার কাজ কি? কোনো কিছু পরিবহন করা উদ্ভিদের দেহে, তাই না? সো জাইলেমের কাজ হচ্ছে এই যে কোষ রস পরিবহন করা বা জল লবণ পরিবহন করা, আর ফ্লোয়েমের কাজ হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন করা। ঠিক আছে? এবং জাইলেম সম্পর্কে যে কথাটা মনে রাখবা, জাইলেম প্রধানত মৃত টিস্যু। ফ্লোয়েম তাহলে কি? জীবিত টিস্যু। জাইলেমের উপাদানগুলো দেখো, জাইলেমের উপাদানগুলো হচ্ছে জাইলেমে কি কি থাকে? ভেসেল থাকে, ট্রাকিট থাকে, জাইলেম ফাইবার থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে। ফ্লোয়েমে কি থাকে? সিগনল থাকে, সঙ্গী কোষ থাকে, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। এখন আমরা কি জানি বলতো? আমরা জানি জাইলেম হচ্ছে মৃত। কিন্তু আরেকটা কথা তোমার সাথে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্যারেনকাইমা। এই নামটা একটু মাথায় রাখতে হবে, প্যারেনকাইমা। সো জাইলেম মৃত ঠিক আছে, কিন্তু প্যারেনকাইমা কিন্তু জীবিত। প্যারেনকাইমা কি ভাইয়া? প্যারেনকাইমা হচ্ছে জীবিত কোষ। আবার ফাইবার মানে মৃত কোষ। ফাইবার মানে কি? ফাইবার মানে হচ্ছে মৃত কোষ। তো কথা হচ্ছে জাইলেম মৃত কোষ বুঝলাম, জাইলেমের যে 4টা উপাদান আছে সেগুলোও মৃত বুঝলাম, কিন্তু এইখানে একটা উপাদান আমরা দেখতে পাচ্ছি, নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তো প্যারেনকাইমা মানে তো আবার জীবিত, তাই না? তাহলে আমি বলতে পারি জাইলেমের উপাদানগুলো মৃত হলেও একমাত্র জীবিত উপাদান কোনটা? একমাত্র জীবিত উপাদান হচ্ছে উড প্যারেনকাইমা বা জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েমের উপাদানগুলা জীবিত, তবে এখানে আবার আছে ফ্লোয়েম ফাইবার। তাহলে ফ্লোয়েমের একমাত্র মৃত উপাদান হচ্ছে ফ্লোয়েম ফাইবার। কেন? কারণ ফাইবার মানে মৃত। ফাইবার মানে কি? মৃত। ঠিক আছে? জাইলেম কোথায় থাকে? কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে জাইলেম। জাইলেম থাকে কেন্দ্রে, জাইলেম কেন্দ্রে, আর ফ্লোয়েম থাকে কাণ্ডের পরিধির দিকে। তাহলে কেন্দ্রে না, কেন্দ্রের চারদিকে থাকে। জাইলেমের কাজ কি? জাইলেম হচ্ছে পানি এবং খাদ্যরস পরিবহন করে, যেটা আমি প্রথমে বলছি। দেহে দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ। আর ফ্লোয়েমের কাজ কি? এই যে খাদ্য পরিবহন করে, তাহলে খাদ্য পরিবহন সঞ্চয় করা হচ্ছে ফ্লোয়েমের কাজ। এছাড়াও আরো একটা কাজ আমি বলতে পারি, সেটা হচ্ছে জাইলেম অলওয়েজ উপরের দিকে যায়। জাইলেম অলওয়েজ উপরের দিকে যায়। কেন? কারণ দেখো জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন করা। তাহলে জল তো থাকে মাটিতে, তাহলে মাটি থেকে নিশ্চয়ই পাতা পর্যন্ত যাইতে হইলে উপরের দিকে যাইতে হবে। কিন্তু ফ্লোয়েম উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। ফ্লোয়েম কি করতে পারে ভাইয়া? উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। সিম্পল। কেন উপরে নিচে যাইতে পারে? দেখো, পাতায় তৈরি হচ্ছে খাদ্য। এখন খাদ্য পরিবহন করাই তো ফ্লোয়েমের কাজ। সো পাতা তো নিচের দিকেও থাকতে পারে। সো পাতা যদি নিচের দিকে থাকে, সেখান থেকে খাদ্যটা উপরের দিকে যাবে। আবার উপরের পাতা থেকে খাদ্যটা নিচের দিকে আসবে। এটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে ফ্লোয়েমের যে পরিবহন সেটা ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী দুই দিকেই। এছাড়াও আরো 2টা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। তাহলে যে কথাটা মাথায় রাখতে হবে ভাইয়া, সেটা হচ্ছে জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। ফ্লোয়েমের সঙ্গী নাই, সঙ্গী নাই। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। সো জাইলেমের ভাই নাই মানে কি? ভাই মানে হচ্ছে ভেসেল নাই। জাইলেমের কি নাই? জাইলেমের ভেসেল নাই। আর ফ্লোয়েমের কি নাই? ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। ঠিক আছে? এটা কোথায়? নগ্নবীজ উদ্ভিদে। এই যে নগ্নবীজ উদ্ভিদে ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না, লেখা আছে না? এর সাথে আরেকটা কথা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে জাইলেমের আবার ভেসেল থাকে না। তাহলে জাইলেমের ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। সিম্পল। আচ্ছা, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বলা হয় বাস্ট ফাইবার। এটা পরীক্ষায় বারবার আসে, ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে। এবং এই বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটের আঁশ।
ঠিক আছে? সো সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবার হচ্ছে বাস্ট ফাইবার। বাস্ট ফাইবারের উদাহরণ হচ্ছে পাটের আঁশ। সিম্পল। ওকে। সো এতটুকু ইনফরমেশন মনে রাখলে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়। তাহলে বুঝতেই পারতেছো জাইলেম টিস্যুর একমাত্র সজীব উপাদান কোনটা? সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আশা করি বুঝাইতে পেরেছি। ঠিক আছে। ওকে। সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলা হয়? বুঝতে হবে সোরাস কি। সোরাস কি? সোরাস মানে হচ্ছে অনেকগুলো স্পোরাঞ্জিয়া। সোরাস মানে কি? সোরাস মানে হচ্ছে অনেকগুলো স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া বা স্পোরাঞ্জিয়াম যেটাই বলি। তাহলে অনেকগুলো স্পোরাঞ্জিয়ামকে একত্রে বলা হয় সোরাস। এখানে অ্যানজিয়াম কথাটার অর্থ হচ্ছে ধারক। অ্যানজিয়াম মানে কি? ধারক। স্পোর মানে হচ্ছে স্পোর। সো স্পোর ধারণ করে যেইটা সেটাকে আমরা বলতে পারি স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে? সো এই সোরাস দেখা যায় ওই যে টেরিডোফাইটাতে, টেরিসে দেখা যায়। ঠিক আছে? এখন টেরিসের পাতাটা কেমন দেখতে জানো? টেরিসের পাতাটা দেখতে আমাদের কানের পিনার মতো। এই কানের পিনার এই জায়গাটা দেখো তো একটু ভাঁজ হয়ে আছে না? একটু ভাঁজ হয়ে আছে না? সো তোমরা যদি কেউ ফার্ন দেখে থাকো, ফার্নের পাতাটা এই যে এরকম লম্বা টাইপের একটা পাতা হয়। সো এই পাতাটা হচ্ছে লম্বা টাইপের এবং এই লম্বা টাইপের পাতার এই যে কিনারা যেটা, কিনারা ওইটা কিছুটা বেঁকে থাকে। এটা আসলে এইভাবে আঁকায়ে দেখানো সম্ভব না। ঠিক আছে? এই জায়গাটা কিছুটা এইভাবে বেঁকে থাকে। নিচ থেকে দেখলে বোঝা যায়। ঠিক আছে? আমাদের কানের পিনা যেমন এই যে একটু বাঁকানো ঐরকম। এবং এই জায়গাটাতেই না সোরাসটা অবস্থান করে। মানে সোরাস বলতে স্পোরাঞ্জিয়া। তাহলে এখানে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম আছে। এই যে অনেকগুলো স্পোরাঞ্জিয়াম। স্পোরাঞ্জিয়াম মানে কি? এর ভেতর স্পোর থাকবে। স্পোরাঞ্জিয়াম মানে হচ্ছে স্পোর ধারণ করে যেটা সেটা। ওকে। সো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম। এখন এই সব স্পোরাঞ্জিয়াম মিলে যে জিনিসটা গঠিত হয় সেটাকে বলা হচ্ছে সোরাস। এখন তোমাকে বলে নাই যে সোরাস উৎপন্নকারী পাতা সোরাস সোরাস কি নিয়ে গঠিত এটা বলে নাই যে সোরাস অনেকগুলো স্পোরাঞ্জিয়াম নিয়ে গঠিত এটা তোমাকে বলে নাই। তোমাকে বলছে কি সোরাস উৎপাদনকারী যে পাতাটাকে কি বলা হয়? যে কথাটা মাথায় রাখবা, ফিল কথাটার অর্থ হচ্ছে পাতা। ফিল মানে কি? পাতা। সো এই অন্য কোনো ওয়ার্ডের মধ্যে তো আর ফিল নাই। ফিল কি আছে? নাই। তাহলে যেইখানে নামের মধ্যেই আছে ফিল, ফিল মানে হচ্ছে পাতা, সেটা হবে অ্যান্সার। তাহলে স্পোরোফিল, সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলা হচ্ছে? স্পোরোফিল। আশা করি বুঝাইতে পেরেছি। ওকে। এবং টেরিসের যে পাতা সেটা নিয়ে একটু কথা বলি। টেরিসের যে পাতা, টেরিস উদ্ভিদটাও যদি দেখো, এই যে এটা হচ্ছে একটা উদ্ভিদ। এখানে অনেকগুলা পাতা থাকে। এই যে এটা একটা পাতা, এটা একটা পাতা, এই যে সরি এটা একটা পাতা, এটা একটা পাতা। হ্যাঁ, এবং শীর্ষে একটা বড় লম্বা পাতা থাকে, সবচেয়ে বড় পাতা। এখন এই টেরিসের পাতা হচ্ছে এই পুরাটা। পাতা হচ্ছে কি? এই পুরাটা। ঠিক আছে? এই প্রত্যেকটা পাতা না। এবং এই পাতার বৈশিষ্ট্য এইখানে দেখো, এই পত্রখণ্ডক যেটা সেটার বৈশিষ্ট্য দেখো, এগুলো হচ্ছে বৃন্ত নাই। আমরা জানি যে নর্মালি যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো বৃন্ত থাকে, কিন্তু এখানে কোনো বৃন্ত নাই। এবং এই পুরা পাতাটাকে একত্রে বলা হয় ফ্রন্ড। কি নামে ডাকা হয়? এটাকে বলা হচ্ছে ফ্রন্ড। এবং কচি পাতাটাকে বলা হচ্ছে ক্রোজিয়ার। কচি কুণ্ডলিত পাতা। যখন এই পাতাগুলো কচি অবস্থায় থাকে তখন সেটা কুণ্ডলী পাকায় থাকে। আর এই কচি কুণ্ডলিত পাতা, কচি কুণ্ডলিত পাতাকে বলা হয় ক্রোজিয়ার। ক্রোজিয়ার। আর কুণ্ডলিত থাকার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে? সো পাতা কুণ্ডলিত থাকার প্রক্রিয়া, পাতা যে কুণ্ডলিত অবস্থায় আছে, পাতা কুণ্ডলিত থাকার প্রক্রিয়া। প্রক্রিয়া। সো আমরা জানি যে সন মানে প্রক্রিয়া। সন মানে প্রক্রিয়া। ঠিক আছে? সো এই কুণ্ডলিত থাকার প্রক্রিয়া হচ্ছে সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট
ভার্নেশন, ভার্নেশন। ওকে, ঠিক আছে। এরপরে আসি, নিচের কোনটিকে আণুবীক্ষণিক সৈনিক বলা হয়? লিম্ফোসাইটকে। কেন আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে? কারণ লিম্ফোসাইট এটা কি করতে পারে জানো? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করতে পারে, অ্যান্টিবডি তৈরি করতে পারে। সো অ্যান্টিবডি আমাদের দেহে যখন কোনো একটা ভাইরাস প্রবেশ করে সেই সময়টাতে লিম্ফোসাইট ওই ভাইরাসটাকে বা কোনো একটা জীবাণুকে মেরে ফেলার জন্য অ্যান্টিবডি তৈরি করতে থাকে। এবং অ্যান্টিবডি যখন তৈরি হয়ে যাবে, মোটামুটি 7 দিন সময় লাগে। অ্যান্টিবডি যখন তৈরি হয়ে যাবে তখন ওই জীবাণুটাকে অ্যান্টিবডি ধ্বংস করে দিবে। ঠিক আছে? এবং তোমরা হয়তো একটা কথা শুনে থাকবা যে ভাইরাস ঘটিত রোগ যদি জীবনে একবার হয়, দ্বিতীয়বার আর হয় না। তো কেন হয় না জানো? এই যে অ্যান্টিবডি যে তৈরি হচ্ছে, এই অ্যান্টিবডি একবার তৈরি হয়ে গেলে সেটা সারা জীবন আমার দেহকে আবার পাহারা দেয়। তো ওই সেম ভাইরাসটা যদি আবারও আমার দেহে প্রবেশ করে, তখন ওই অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে আছে, ওই অ্যান্টিবডিটা তখন সাথে সাথে একটা অ্যাকশন নিতে পারে ওই ভাইরাসের বিরুদ্ধে বা ওই জীবাণুটার বিরুদ্ধে। ঠিক আছে? সো এই কারণে বলা হয় যে ভাইরাস ঘটিত রোগ জীবনে একবার হইলে দ্বিতীয়বার আর হয় না, এই আর কি। ঠিক আছে? সো এই অ্যান্টিবডি দেখো আমাদের দেহে সৈনিকের মতো পাহারা দিচ্ছে, এবং এটা যেহেতু ছোট, এই কারণে এটাকে আমরা বলতে পারি আণুবীক্ষণিক সৈনিক। ঠিক আছে। কোন গোত্রের উদ্ভিদে পরাগরেণু বৃহৎ ও কণ্টকিত? তো যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে মালভেসি গোত্র। এবং মালভেসি গোত্রের যে বৈশিষ্ট্যগুলা সেগুলো আমাদের জানতে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। তো আমি যদি একটু তোমাদেরকে দেখাই মালভেসি গোত্রের বৈশিষ্ট্য কি। তো মালভেসি গোত্রের তুমি যদি পাতাটা দেখো, কচি পাতা, তুমি একটা জবা গাছের কচি পাতা নিয়ে একটু চাপ দিবা, চাপ দিলে দেখবা যে তোমার হাতটা একটু পিচ্ছিল হয়ে গেছে। তার মানে কি এখানে পিচ্ছিল কোন একটা পদার্থ আছে এবং সেই পদার্থটার নাম হচ্ছে মিউসিলেস। তাহলে কচি পাতা মিউসিলেস পূর্ণ। দ্বিতীয় কথা, এটা ধরে নাও তুমি, এটা খেয়াল করা নয় হয়তোবা, তবে একটা পাতা নিবা, এই পাতা নেওয়ার পরে দেখবা যে এই পাতার দুই পাশে ছোট ছোট আরো দুইটা পাতা আছে। তো এটা তো মেইন পাতা, এটাকে বলা হয় উপপত্র। তো মুক্তপার্শ্বীয় উপপত্র আছে, এখানে মুক্তপার্শ্বীয় উপপত্র আছে। এরপরে যে কথাটা মাথায় রাখবা সেটা হচ্ছে পুষ্প একক এবং উপবৃত্তি যুক্ত। পুষ্প একক এবং পুষ্পে উপবৃত্তি আছে, আমরা জানি যে জবা ফুলের উপবৃত্তি আছে। দেন পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। ঠিক আছে? সো পরাগধানী যেটা, সেটা দেখতে বৃক্কের মতোই, যে এরকম এরকম বৃক্কের মতো। ওকে, সো পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। পুংকেশর বহু এবং এক গুচ্ছাকারে থাকে। পুংকেশর অনেকগুলা থাকে, গুচ্ছাকারে থাকে। দেন পরাগ রেণু বৃহৎ কণ্টকিত। ফল, এটা মনে রাখতে পারো সাবেক, কিভাবে মনে রাখতে পারো, সাবেক। সো সাইজোকার বেরি ক্যাপসিউল, সাবেক, তাহলে ফল হচ্ছে সাবেক। এরপরে অমরাবিন্যাস অক্ষীয়, এটা অমরাবিন্যাসে আমরা দেখেছি, এবং পুষ্পবিন্যাস হচ্ছে সাইমস ধরনের বা নিয়ত ধরনের। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, এবং আমরা বুঝতে পারলাম যে পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য, রাইট? ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া, কোন রক্তের গ্রুপে অ্যান্টিজেন নেই? ঠিক আছে, তো এইটা কি জানো? অনেকে বলবো এটা হচ্ছে বাদাম। তবে বায়োলজিতে এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা বা আরবিসি। সাইড থেকে দেখলে এমন, উপর থেকে দেখলে গোলাকার। তো এই আরবিসি বা লোহিত রক্তকণিকা, এর যে প্লাজমা মেমব্রেন, এই যে মেমব্রেনটা আমি আঁকাইছি এটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন থাকে। যেমন এখানে থাকতে পারে এ নামক অ্যান্টিজেন। যদি অ্যান্টিজেনটার নাম এ হয়, সে ব্লাড গ্রুপটা হবে এ। যদি এখানে অ্যান্টিজেনটা বি হয়, তাহলে ব্লাড গ্রুপটা হবে বি। যদি এখানে অ্যান্টিজেন এ এবং বি দুইটাই থাকে, এও আছে বিও আছে, তাহলে ব্লাড গ্রুপটা কি হবে? এ বি। এখন প্রশ্ন হচ্ছে ও মানে কি? ও মানে কি এমন যে এখানে ও নামে অ্যান্টিজেন আছে এমন কিছু না। এখানে ও শব্দটা আসছে ওহনি নামক একটা শব্দ থেকে, আর ওহনি মানে হচ্ছে উইদাউট বা ব্যতীত। তাহলে কি ব্যতীত?
এ অ্যান্ড বি ব্যতীত। তাহলে যদি এইখানে কোনো অ্যান্টিজেন মানে এ আর বি না থাকে তখন সেটাকে আমরা বলবো ও। ঠিক আছে? তাহলে যদি অ্যান্টিজেন না থাকে তখন সেই ব্লাড গ্রুপটার নাম হচ্ছে ও। এখন এ বি ছাড়াও এখানে আরেকটা অ্যান্টিজেন থাকতে পারে, সেটা হচ্ছে আর ইজ ফ্যাক্টর থাকতে পারে। সো আর ইজ দ্বারা পজিটিভ নেগেটিভ বিষয়টা চলে আসে। সো যদি কোনো একটা ব্লাড গ্রুপ ব্লাডের ভেতরে এ নামক অ্যান্টিজেন থাকে তাহলে ব্লাড গ্রুপটা এ হবে। যদি আর এইচ চলে আসে তাহলে এ পজিটিভ। অ্যান্টিজেন যদি এ হয় কিন্তু আর এইচ নাই তাহলে এ নেগেটিভ। যদি এটা এ না হয়ে বি হয় তাহলে বি, যদি আর এইচ থাকে বি পজিটিভ, যদি আর এইচ না থাকে বি নেগেটিভ। সিম্পল। এ বি দুটাই আছে, আর এইচও আছে। এ বি পজিটিভ, এ বি দুটাই আছে, আর এইচ নাই, এ বি নেগেটিভ। এ বি নেগেটিভ। এ বি নাই, আছে অনলি আর এইচ। আছে কি? অনলি আর এইচ আছে। তাহলে ও পজিটিভ, কিছুই নাই, ও নেগেটিভ। ঠিক আছে? তো কোথায় কোনো অ্যান্টিজেন নাই বুঝতেই পারতেছো। ও ব্লাড গ্রুপ যেটা, বিশেষ করে ও নেগেটিভ, এখানে কোনো অ্যান্টিজেন নাই। যদি এখানে অপশনটা এমন থাকতো যে ও পজিটিভও আছে ও নেগেটিভও আছে, তখন কিন্তু ও নেগেটিভটা অ্যান্সার হবে, এখানে কোনো অ্যান্টিজেনই নাই। কিন্তু ও পজিটিভ যেটা, সেখানে কিন্তু আরইস আছে, কিছুই না থাকলেও আরইসটা আছে। ঠিক আছে? সো এখানে পজিটিভ নেগেটিভের কোনো ঝামেলা করা নাই, অ্যান্সারটা হচ্ছে ও। এবং ও ব্লাড গ্রুপকে বলা হয় সর্বজনীন সর্বজনীন দাতা, আর এ বি পজিটিভকে বলা হয় সর্বজনীন গ্রহীতা। ঠিক আছে? এই কথাটা একটু মাথায় রাখতে পারো, এটা পরীক্ষায় দেয়। সো ও নেগেটিভ যেটা, সেটা হচ্ছে সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা, সবাইকে রক্ত দিতে পারে। আর এ বি পজিটিভ, এ বি পজিটিভ এটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, গ্রহীতা। এই কথাটা ভাই মাথায় রাখো। ঠিক আছে? মানবদেহে পানি সাম্যতা নিয়ন্ত্রণকারী হরমোন কোনটা? সো এখানে হরমোনগুলো যদি দেখো, সংক্ষিপ্ত রূপ বলা আছে, আমি একটু পূর্ণ রূপগুলোও বলে দিই। এখানে এডিএস মানে কি? অ্যান্টি ডায়োরেটিক হরমোন। এফএস মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এই দুটো হরমোন স্টিমুলেটিং হরমোন। এই দুটো হরমোনের কাজ হচ্ছে কোনো কিছুকে স্টিমুলেট করা, উদ্দীপনা তৈরি করা। ঠিক আছে? এখন ফলিকল স্টিমুলেটিং হরমোন, বুঝতে পারতেছে, এটা অন্য কারো উপর কাজ করবে, অন্য কাউকে উদ্দীপনা দিবে। কাকে উদ্দীপনা দিবে? নামের মধ্যে আছে, ফলিকলকে উদ্দীপনা দিবে। সো যখন ফলিকল তৈরি হয়, ফলিকলকে এটা নবম অধ্যায়ে বুঝতে পারবা, যে ডিম্বপাতের সরি ওই ডিম্বাণুর বিষয়টাতে গেলে। ঠিক আছে? তো ডিম্বাণু আস্তে আস্তে কোথা থেকে তৈরি হয়? ফলিকলগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাইতে পাইতে তৈরি হয়, তাই না? সো এই ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি? এটার কাজ হচ্ছে ফলিকলের বৃদ্ধি ঘটানো, ফলিকলের বৃদ্ধি ঘটানো, বৃদ্ধি ঘটানো। লুটিনাইজিং হরমোন, এই লুটিনাইজিং হরমোনের কাজ হচ্ছে এটা ডিম্বপাত ঘটায়। কি করে জানো? এটা হচ্ছে ডিম্বপাত ঘটায়। তো ডিম্বপাত ঘটায়। এছাড়াও কার্পাস লুটিয়াম তৈরি করে, কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম তৈরি করে। এগুলো কঠিন মনে হবে তোমার কাছে, কারণ এটা তো শর্ট সিলেবাসের বাইরে। প্রথম কথা, শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি জানোই না কর্পাস লুটিয়াম কি, ফলিকল কি, তাহলে তুমি বুঝবা কিভাবে কোন হরমোন কোথায় কাজ করতেছে, তাই না? সো এটা তোমার জন্য বোঝা কষ্টকর। যেহেতু বোঝা কষ্টকর, এখন আপাতত একটু মুখস্থই করতে হবে। যখন শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো পড়া থাকবে, নবম অধ্যায় পড়া থাকবে, অষ্টম অধ্যায় পড়া থাকবে, তখন বুঝতে পারবা যে কোনটার কাজ কি, এমনিতেই মনে থাকবে। ঠিক আছে? কারণ রজচক্র যখন পড়বা তখন এফএসএইচ, এলএইচ, প্রজেস্টেরন, এই হরমোনগুলোর কাজ আছে। যেমন এলএইচ এর আরেকটা কাজ হচ্ছে এটা প্রজেস্টেরন ক্ষরণ করে। এছাড়াও থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটার কাজ কি? এখানেও এটাও স্টিমুলেটিং হরমোন। তার মানে কি? এটার কাজ হচ্ছে উদ্দীপনা দেয়া কাউকে। কাকে উদ্দীপনা দিবে? থাইরয়েড গ্রন্থিকে। সো থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি? থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপনা দেয়। থাইরয়েড গ্রন্থির উদ্দীপনা দেয়, গ্রন্থিকে উদ্দীপনা দিবে, উদ্দীপনা দেয়। এবং এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। সো ডাইউরেটিক নামটা একটু খেয়াল করো। ইউরিন মানে তো মূত্র, ডাইউরেটিক মানে কি? দ্বিগুণ মূত্র। ডাইউরেটিক মানে কি? দ্বিগুণ মূত্র। আর অ্যান্টি মানে কি? বিপরীত।
তাহলে দ্বিগুণ মূত্রের বিপরীত। ঠিক আছে? সো আমাদের দেহে যদি পানি বেড়ে যায় তাহলে কি হবে বলতো? বেশি বেশি মূত্র তৈরি করবে দেহ। ঠিক আছে? কিন্তু পানি যদি কমে যায় সেই ক্ষেত্রে দ্বিগুণ মূত্র আর হবে না, দ্বিগুণ মূত্রের বিপরীত, অর্থাৎ মূত্র আর বেশি হবে না, মূত্রে পানির পরিমাণটা কমায় সেটা রক্তে যোগ করা হবে। ঠিক আছে? সো এই হচ্ছে অ্যান্টিডায়োরেটিক হরমোন। তাহলে পানির সাম্যতা নিয়ন্ত্রণ করলো কে এর মধ্যে? ওই যে পানি মূত্র থেকে নিয়ে রক্তে যোগ করতেছে সেই, তাই না? সো এইটাই হচ্ছে পানির সাম্যতা বজায় রাখে এডিএস। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস কোনটা? তো ডেঙ্গু জ্বরের জন্য দায়ী ভাইরাস যদি বলা হয় সেটা হচ্ছে ফ্লাভি ভাইরাস বা ডেঙ্গি ভাইরাস আমরা বলতে পারি। ঠিক আছে? সো এখানে যদি অপশনে যদি ফ্লাভি ভাইরাসটা না থাকতো তখন অ্যান্সারটা কি হইতো? আমরা বলতাম ডেঙ্গি ভাইরাস। ডেঙ্গি ভাইরাস। আমরা তো নরমালি সবসময় এই কথাটা বলি যে ডেঙ্গু ভাইরাস, তাই না? ডেঙ্গু ভাইরাস আসলে ডেঙ্গু ভাইরাস না, ডেঙ্গু জ্বরের নাম। আমাদের যে জ্বরটা হইলো এই জ্বরের নাম হচ্ছে ডেঙ্গু। এবং ডেঙ্গু জ্বর হইলে কি হয় বলতো? প্রচন্ড ব্যথা হয় শরীরে এবং এমন ব্যথা হয় যে মনে হবে যে তোমার হাড়টাই ভেঙে যাচ্ছে। এ কারণ ডেঙ্গু জ্বরের আরেকটা নাম হচ্ছে হাড় ভাঙা জ্বর। হাড় ভাঙা জ্বর বলা হয়। এবং ডেঙ্গু জ্বর হইলে আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে মেরুদণ্ডে ব্যথা হয় প্রচুর পরিমাণ। মেরুদণ্ডে ব্যথা হয়। এই কথাটা ভাই মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবং ডেঙ্গু জ্বরের কারণে সৃষ্ট জ্বর কতটুকু আসলে? জ্বর হচ্ছে 103 থেকে 103 ডিগ্রি সেলসিয়াস থেকে 105 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জ্বর আসে। ঠিক আছে? এরপরে আদার অপশনগুলো যদি একটু খেয়াল করে দেখো, এখানে রাইনো ভাইরাসের কাজ কি বলতো? রাইনো ভাইরাসের কাজ হচ্ছে সাধারণ সর্দি করে। তোমরা যখন সর্দি লাগে তোমাদের তখন ওষুধের দোকানে গেলে একটা ড্রপ দেয় তোমাদেরকে, তাই না? সো নামটা হচ্ছে অ্যান্টাজল, রাইনোজল, তাই না? সো ওই ড্রপের নামের মধ্যে আছে রাইনোজল, মানে নামটা কি? রাইনোজল, তাই না? সো এই রাইনো মানে হচ্ছে সর্দি। সো সাধারণ সর্দি করে হচ্ছে রাইনোজল বা রাইনো ভাইরাস। সাধারণ সর্দি করে হচ্ছে রাইনো ভাইরাস। ভ্যারিওলা, ভ্যাকসিনিয়া এগুলো হচ্ছে বসন্ত করে। ঠিক আছে? 3 ধরনের বসন্ত আছে, গুটি বসন্ত, জল বসন্ত, গো বসন্ত। ঠিক আছে? সো বিষয়টা আমি ক্লিয়ার করে দিই তোমাদেরকে। ঠিক আছে? তাহলে 3 ধরনের বসন্ত, একটা হচ্ছে গুটি বসন্ত, জল বসন্ত এবং গো বসন্ত। এখন এখানে তুমি যদি খেয়াল করে দেখো প্রত্যেকটা রোগের নামের মধ্যে আছে বসন্ত। এখন ব থাকলে ভাইরাসের নামটা শুরু হয় ভ দ্বারা। ভ ভ ভ। যেটা গুটি বসন্ত সেটা হচ্ছে ভেরিওয়ালা। সেটার নাম কি ভাইয়া? সেটার নাম হচ্ছে ভেরিওলা। জলবসন্ত এটা হচ্ছে ভারিসেলা এবং গো বসন্ত এটা হচ্ছে ভ্যাকসিনিয়া। ওকে, সো ভেরিওলা, ভ্যাকসিনিয়া। ঠিক আছে? তাহলে বসন্ত। এখন এগুলো কেমনে মনে রাখবা? দেখো এখানে নামের মধ্যে আছে গুটি, বা আমরা ভালো কিছু হইলে বলি না যে ভেরি গুড। সো যার নামের মধ্যে আছে ভেরি সেটা হচ্ছে গুটি, ভেরি গুড। আর যেটা জলবসন্ত সেটা কিন্তু ভেরি না, সেটা হচ্ছে ভ্যারি। তাহলে ভারী জল তো ভারী হবে, তাই না? আর H1N1, তো 2 ধরনের ফ্লু আছে। একটা হচ্ছে বার্ড ফ্লু, আর একটা হচ্ছে সোয়াইন ফ্লু। একটা হচ্ছে বার্ড ফ্লু আর একটা হচ্ছে সোয়াইন ফ্লু। ঠিক আছে? সো বার্ড ফ্লু হচ্ছে H5N1 আর সোয়াইন ফ্লু এটা হচ্ছে H1N1। সো এখানে সোয়ান শব্দটা শুনতে দেখো ওয়ানের মতো। তো এখানে ওয়ান যেটা সেটা হচ্ছে সোয়াইন ফ্লু, আর বার্ড ফ্লু কিন্তু ওয়ান না, এটা হচ্ছে 5। ওকে, ঠিক আছে, সামনের দিকে যাই। এককোষী সচল শৈবাল কোনটা? তো যার নামের মধ্যে আছে চলে, CHLA,
সো যারা সচল তারাই তো চলতে পারবে, তাই না? সো যারা চলে তারাই হচ্ছে সচল, যারা চলে CHL এ চলে তারা হচ্ছে সচল, এটা মাথায় রেখো। তাহলে সচল হচ্ছে চলে। উলোথ্রিক্স যে কথাটা মাথায় রাখবে ভাইয়া, এটা হচ্ছে উলোথ্রিক্স, এই উদ্ভিদটা কেমন জানো, এটা অনিয়ত বৃদ্ধি পায়, অনেক বড় হয়। সো এরকম লম্বা হয়ে যায় উলোথ্রিক্স, এবং এখানে অনেকগুলা কোর্স থাকে। উলোথ্রিক্সের গঠন তো নিশ্চয়ই তোমরা নাও জানতে পারো, কারণ তোমাদের তো শর্ট সিলেবাস, তাই না? সো বহুকোষী, প্রথম কথা হচ্ছে উলোথ্রিক্স হচ্ছে বহুকোষী, এবং দ্বিতীয় কথা হচ্ছে কোনো শাখা নাই, অশাখ, অশাখ। ওকে, আর এই যে এখানে নামের মধ্যে আছে চলো, এটা হচ্ছে চলে, CHL চলে, আর এটা হচ্ছে চলো, ঠিক আছে, চলো। তো কাকে তুমি বলবা চলো? যে ধরে নাও যে চলতেছে না, বসে আছে, ঠিক আছে, তাকে বলবা, আরে চলো চলো চলো, তাই না? তো এ যদি সচল হয়, এ হচ্ছে নিশ্চল। তাহলে ক্লোরেলা এ হচ্ছে নিশ্চল, নিশ্চল। এবং সারগাসুম, এখানে দেখো নামের মধ্যে আছে গাছ। সো শৈবালের, শৈবাল কিন্তু সমাঙ্গদোহী উদ্ভিদ, এর মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, কিন্তু সারগাসুম যার নামের মধ্যে আছে গাছ, তাকে কিন্তু মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় ভাইয়া, তাকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, কাণ্ড পাতায় ভাগ করা যায়, ভাগ করা যায়, এটা মাথায় রেখো, ঠিক আছে। এরপরে দেখো সূর্য শক্তিকে ব্যবহার করে এটিপি সৃষ্টির প্রক্রিয়া কোনটা? তো দেখো এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে যখন ফসফেট যুক্ত হবে তখন যে জিনিসটা তৈরি হয় সেটা নাম হচ্ছে এটিপি, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সো ডাইফসফেটের সাথে একটা ফসফেট যুক্ত হলে সেটা তৈরি হয় ট্রাইফসফেট। এবং আমরা জানি যে সম্মানে প্রক্রিয়া, সম্মানে প্রক্রিয়া, ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া, ফসফোরাইলেশন। বানান কি ভুল হচ্ছে, বাংলায় লিখে দিই, এখানে তো আছে, এই যে ফসফোরাইলেশন হচ্ছে ফসফেট যোগের প্রক্রিয়া। এখন সূর্যের আলোর শক্তিতে বলছে, তাহলে এমনিতে যদি ফসফেট যুক্ত হতো সেটা হচ্ছে ফসফোরাইলেশন, কিন্তু আলোর উপস্থিতিতে যদি ফসফেট যোগ হয় সেটা হচ্ছে ফটো ফসফোরাইলেশন, ফটো মানে আলো, তাই না? সো ফটো ফসফোরাইলেশন। এরপরে দেখো মানুষের বর্ণান্ধতার কারণে কোন কোন রঙের সংবেদনশীলতা হারিয়ে ফেলে? আমরা জানি যে লাল সবুজ বর্ণান্ধতা, এই নামটা তো আমরা জানি, তাই না? সো এমনিতেই বুঝতে পারতেছো যে এটা কি হবে, লাল সবুজ রঙের উপর যে সংবেদনশীলতা সেটা হারায় ফেলবে। নিচের কোন পর্বের প্রাণীগুলো সুডোসিলোমেট? তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা হচ্ছে প্রাণীগুলার এখানে যে 9টা পর্ব আছে এই অধ্যায়ে, 9টা পর্বের বৈশিষ্ট্য থেকে শুরু করে উদাহরণ যা কিছু আছে ভাই, এটা সব কিছু পড়তে হবে, ঠিক আছে? তো এটা আমি জাস্ট অ্যান্সারই বলে দিচ্ছি, আমি ডিটেলস পড়াচ্ছি না, কারণ এটা তোমার সবকিছু পড়তে হবে, এখন সবকিছু তো পড়ানো সম্ভব না, ঠিক আছে? তো অ্যান্সারটা তো আশা করি এমনিতেও জানো যে সুডোসিলোমেট কোনটা। প্রথম দিনটা হচ্ছে অ্যাসিলোমেট, তারপর এটা সুডোসিলোমেট অর্থাৎ নেমাটোডা, ঠিক আছে? সো নেমাটোডা পর্বে প্রাণী, এটা হচ্ছে সুডোসিলোমেট। হাইড্রার ক্ষেত্রে কোনটা সঠিক নয়? সো হাইড্রার স্বভাব যদি বলো, হাইড্রার স্বভাব কেমন? হাইড্রার স্বভাব, সো হাইড্রার স্বভাব কি মনে রাখবা, কিভাবে মনে রাখবা ভাইয়া? মনে রাখবা ম ম ম ম। সো প্রথম মতে হচ্ছে মিঠা পানিতে বাস করে, মিঠা পানিতে বাস করে। পরের মতে হচ্ছে মুকুলোদ্গম, মুকুলোদ্গম প্রক্রিয়ায় এরা বংশবৃদ্ধি করে বা অযৌনজনন করে। পরের মতে হচ্ছে মাংসাশী, মাংস খায়, মাংসাশী, মাংসাশী। ওকে, এটা কি তাহলে বসো? আচ্ছা, মাংসাশী। এবং পরের মতে হচ্ছে মিঠা পানিতে বাস করে, তারপরে মুকুলোদ্গম, মাংসাশী, এবং আরেকটা কি পরের মতে হচ্ছে আচ্ছা, আরেকটা হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, পুনরুৎপত্তি ক্ষমতা, ক্ষমতা প্রচন্ড, ঠিক আছে?
আচ্ছা, এখানে এই মদারা হচ্ছে মিথজীবিতা প্রদর্শন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে মিথজীবিতা প্রদর্শন করে, মিথজীবিতা প্রদর্শন করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে হাইড্রার স্বভাব। এখন হাইড্রা তো মিঠা পানিতে বাস করে, কিন্তু এখানে একটা অপশন হচ্ছে সামুদ্রিক, এটাই হাইড্রার কোনো বৈশিষ্ট্য না, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে সামুদ্রিক। আলু গাছের আর্লি ব্লাইট রোগ কোন ছত্রাক দ্বারা হয়ে থাকে? তো যদি বলা হয়তো এখানে আলু গাছের বিলম্বিত ধসা রোগ, সেটা একটা, আরেকটা হচ্ছে এই যে আর্লি ব্লাইট। তো এই দুটার মধ্যে তোমাদের একটু কনফিউশন হয়ে যেতে পারে। যেটা মনে রাখবা, মানে মুখস্থ করে নিবা বিষয়টা, এই যে ফাইটোপথরা ইনফেস্ট্যান্স, এটা যেহেতু তোমাদের বইয়ে আলোচনা আছে আলুর বিলম্বিত ধসা রোগ নিয়ে, এখন যখন আর্লি ব্লাইট দিবে, তোমার তো মাথায় আছে যে আলু রিলেটেড কিছু একটা, সেটা ছিল ফাইটোপথরা ইনফেস্ট্যান্স, তাই না? সো এইটা তোমার মাথায় চলে আসতে পারে। এখন ওইটা চলে আসলে ভুল হবে, ঠিক আছে। আলুর এই যে আর্লি ব্লাইট যেটা, সেটা হচ্ছে এই যে ইটা, যার নামের মধ্যে আছে সোলানি। তো আমরা জানি যে আলুর বৈজ্ঞানিক নাম কি? সোলানুম টিউবারোসুম। তাহলে সোলানি দেখলে সেটা আলু রিলেটেড কিছু একটা হবে। এখন আলুর কি? আলুর হচ্ছে আর্লি ব্লাইট। কিন্তু এই যে ফাইটোপথরা ইনফেস্ট্যান্স, এটা আলুর বিলম্বিত ধসা রোগ, আলুর বিলম্বিত ধসা রোগ করে, বিলম্বিত ধসা রোগ করে, ধসা রোগ করে, এটা মাথায় রাখো। ওকে, ঠিক আছে। পরে দেখো, মৌমাছির সামাজিক কাঠামোতে কয়টি বিভাজিত সম্প্রদায় থাকে? অবশ্যই তিনটা, ঠিক আছে। তিনটা কি কি? একটা হচ্ছে রানী মৌমাছি, একটা হচ্ছে রানী মৌমাছি, একটা হচ্ছে পুরুষ মৌমাছি, আর আরেকটা হচ্ছে কর্মী মৌমাছি। সো যাদেরকে তুমি কাজ করতে দেখো তারা আসলে কারা জানো? তারা হচ্ছে কর্মী মৌমাছি। যাদেরকে তুমি কাজ করতে দেখো, যে মধু সংগ্রহ করতেছে, হাবিজাবি যা কিছু করতেছে, সব হচ্ছে কর্মী। পুরুষ মৌমাছি এরা খুবই অলস, ঠিক আছে। সারাদিন ঘর বাড়িতেই থাকে, ঘরের কোনো কাজ টাজ করে না। জাস্ট একটাই কাজ এদের, সেটা হচ্ছে রানী যখন প্রজনন করতে চায়, পুরুষেরা তখন রানীর সাথে প্রজনন করে। জীবনের একটাই স্বপ্ন যে রানীর সাথে একবার মিলন করবে, এবং মিলন করার পরপরই এই পুরুষ মৌমাছিগুলো মারা যায়, ঠিক আছে। সো একটাই স্বপ্ন নিয়ে এরা থাকে, সেটা হচ্ছে রানীর যখন প্রয়োজন হবে তখন মিলন করা রানীর সাথে। ওকে, এবং রানী মৌমাছি যারা, তারাও কোনো কাজকর্ম করে না, তবে রানী হচ্ছে লিড দেয় সবাইকে, ঠিক আছে। রানীর সেবা যত্নে সবাই নিয়োজিত। কর্মী মৌমাছি যারা আছে, রানীর সেবা যত্নে নিয়োজিত। এবং এই রানী মৌমাছি সম্পর্কে যে কথাটা মাথায় রাখবে, এটা হচ্ছে 2-3 বছর বাঁচে, সবচেয়ে বেশি বাঁচে, 2-3 বছর বাঁচে। পুরুষ মৌমাছি এটা হচ্ছে 50 থেকে 60 দিন বাঁচে, 50 থেকে 60 দিন। আর কর্মী মৌমাছি এটা হচ্ছে গড়ে 50 দিনের মতো বাঁচে, 50 দিন। কাজ করে কে? কাজ করে হচ্ছে ওই কর্মী মৌমাছি, ঠিক আছে। বেশির সব কিছুই করে, ঘর বাড়ি পরিষ্কার করে কে? মৌচাক পরিষ্কার করে কে? যাই বলুক, সেটা হচ্ছে কর্মী মৌমাছি। আর প্রজনন ক্ষমতা কার আছে? প্রজনন ক্ষমতা হচ্ছে, তাহলে আমি যদি বলি প্রজনন ক্ষমতা রানী মৌমাছির আছে, পুরুষ মৌমাছির আছে, কিন্তু এদের নাই, ঠিক আছে। যদি বলা হয় ফেরোমেন কে নিঃসৃত করে? ফেরোমেন। সো ফেরোমেনের মাধ্যমে কিন্তু এই পুরা মৌমাছির যে চাকটা, তারা সংঘবদ্ধ অবস্থায় থাকে। সো রানী মৌমাছি সেই যেহেতু সংঘবদ্ধ করে, সেই শুধুমাত্র ফেরোমন নিঃসৃত করে, বাকিরা পারে না। তো এই হচ্ছে বিষয়। তাহলে মৌমাছির যে রাজ্য কাঠামো, কয়টা রাজ্যে বিভক্ত? 3টা। কোনটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি? সো যে কথাটা মাথায় রাখবা, টমি মানে হচ্ছে কাটাকাটি করা, এখন পুরুষের ক্ষেত্রে এই যে এটা যদি শুক্রাশয় হয়, এই শুক্রাশয় থেকে একটা নালী বের হয়, এই যে এরকম নল বের হয়। তো এটাকে বলা হচ্ছে ভাস ডিফারেন্স। কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় ভাস ডিফারেন্স। সো এই যে ভাস মানে নালী, সো এই নালীটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এখন কোন পুরুষ আছে যাদের এই ভাস ডিফারেন্সটা কেটে ফেলে তারা বন্ধা হয়ে যাইতে চায়। তারা যে সকল পুরুষ সন্তান, ধরে নাও যে সন্তান অনেকগুলো হয়ে গেছে, তো পুরুষ যারা চাচ্ছে না যে আমি আর সন্তান নিই, কোনোদিনই আর সন্তান নিব না, এরকম যদি কেউ থাকে,
তারা কি করে জানো? তারা হচ্ছে এই নালীটা কেটে ফেলে। সিম্পল। এই নালীটা কেটে ফেলে। নালীটা কেটে ফেলার পরে এই জায়গাটাতে জোড়া দিয়ে দেওয়া হয়। সো টমি মানে যেহেতু কেটে ফেলা, আর কাটা হচ্ছে ভাস ডিফারেন্স, এটাকে বলা হয় ভ্যাসেকটমি। এই বিষয়টাকে কি নামে রাখা হয়? এটাকে বলা হয় ভ্যাসেকটমি। তাহলে এটা যদি একবার কেটে ফেলো সারা জীবন আর বাচ্চা-টাচ্চা নিতে পারবা না। মেয়েদের ক্ষেত্রেও ঠিক সেম। মেয়েদের ক্ষেত্রে একটা টিউব থাকে। এই টিউবটাই কেটে ফেলা হয়। ঠিক আছে? সো চিত্র আকারে দেখাচ্ছি না। সো মেয়েদের ক্ষেত্রে সেটাকে কি বলা হয়? টিউবেকটমি। টমি মানে কাটা। টিউবেকটমি। ঠিক আছে? সো মেয়েদের ক্ষেত্রে এটা, স্ত্রীদের ক্ষেত্রে এটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। আর এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে, পুরুষ। ঠিক আছে? এরপরে দেখো কোনটি ইক্ষু বা বিটের চিনি হিসেবে পরিচিত? সো ইক্ষুতে আছে সুক্রোজ। ইক্ষুতে আছে সুক্রোজ, কারণ আমরা জানি যে ইক্ষুর 15% সুক্রোজ। ইক্ষুর কত পার্সেন্ট সুক্রোজ? 15% হচ্ছে সুক্রোজ। তাহলে ইক্ষু বা বিটের চিনি, এটা কাকে বলা হচ্ছে? সুক্রোজকে বলা হচ্ছে। সিম্পল। এবং সুক্রোজ কিভাবে গঠিত হয়? সুক্রোজ গঠিত হয় হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা। কিভাবে গঠিত হয়? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দ্বারা। ফ্রুক্টোজ দ্বারা। এখন গ্লুকোজটা কি? আলফা ডি গ্লুকোজ, বিটা ডি ফ্রুক্টোজ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। এছাড়াও সুক্রোজ সম্পর্কে তোমার মনে রাখতে হবে এটা হচ্ছে অবিজারক শর্করা। এটা হচ্ছে অবিজারক শর্করা। এই কথাগুলা মাথায় রাখো। বা এটাকে আমরা বলতে পারি ডাইস্যাকারাইড। এটাও আমরা জানি যে সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড। ওকে? ঠিক আছে। সো টিস্যু কালচার পদ্ধতি দ্বারা উৎপন্ন ভ্রূণকে কি নামে ডাকা হয়? এটাকে বলা হয় সোমাটিক এমব্রায়ো। এটা মাথায় রাখতে হবে। সো এটাকে বলা হচ্ছে সোমাটিক এমব্রায়ো। নিচের কোন অ্যামিনো অ্যাসিড দ্বারা ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হয়? সো আমরা স্টার্ট কোডন পড়েছি, স্টপ কোডন পড়েছি। এখান থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন হয়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে তো প্রচুর। স্টার্ট কোডন, আরেকটা হচ্ছে স্টপ কোডন। স্টপ কোডন। সো স্টার্ট কোডন হচ্ছে AUG, অগ, এটা কে না জানো। আর স্টপ কোডন হচ্ছে UAG, ওয়াগ, UGA, উগা, UAA, ওয়া, ওয়াগ, উগা, ওয়া। ঠিক আছে? তাহলে এই যে AUG, অগ, এটারই নাম হচ্ছে মিথিওনিন। মিথিওনিন অ্যামিনো অ্যাসিড। তাহলে স্টার্ট কোডন যেটা, বা এই যে শুরুর প্রক্রিয়া হয় কোনটা দ্বারা? মিথিওনিন দ্বারা। সিম্পল। ওকে? এরপরে জরায়ু জঙ্কারোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? জরায়ু জঙ্কারোদ্গম কোন উদ্ভিদে দেখা যায়? তো এগুলা বৈজ্ঞানিক নাম। বৈজ্ঞানিক নামগুলো যদি নাও মনে থাকে, একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এভাবে পড়তে পারো। ইয়া, এভাবে পড়ো। আই, আও, পিপি, সাইয়া, সিডি, এইচএফ, এনএফ। এভাবে পড়ো। আইয়া, পিপি, সাইয়া, সিডি, এইচএফ, এনএফ। আইয়া, পিপি, সাইয়া, সিডি, এইচএফ, এনএফ। ঠিক আছে? এটা ও। এটা এটা পড়লে তোমার জরায়ু জঙ্কুরোদ্গম কোথায় হয়? বিশেষ করে জরায়ু জঙ্কুরোদ্গম কোথায় হয়? লোনা মাটির উদ্ভিদগুলাতে। তাই না? লোনা মাটির লোনা মাটির উদ্ভিদ। লোনা মাটির উদ্ভিদে। এটা তোমার বুঝতে হবে। তাহলে লোনা মাটির উদ্ভিদ কোনগুলা? এই যে আইয়া, পিপি, সাইয়া, সিডি, এইচএফ, এনএফ। ঠিক আছে? এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি জানো? এখন দেখো, এতগুলা বৈজ্ঞানিক নাম তো আমাদের মনে রাখা সম্ভব সবসময় হয় না। অনেকের মুখস্থ বিদ্যা এত বেশি ভালো না। যেমন আমি সবকিছু মনে রাখতে পারি না। তো যে কাজটা করতে পারো তুমি, সেটা হচ্ছে এখানে 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 কি আছে দেখো তো। সি, এখানে কি আছে? এটা হচ্ছে সিএস। তাইলে সিএস। এখানে কি আছে? এন আছে, আই আছে, এন আই। ও আছে, ডি আছে, তাহলে এটা হচ্ছে ওডি। এস আছে, এ আছে, এস এ। দেখো তো, লোনা মাটির উদ্ভিদ হচ্ছে এগুলা। এখন এর মধ্যে কোনটা মিলে? এস এ মিলে যায় না? এই যে সি এ না, এস এ, সরি, এস এ। সা, এস এ, তাই না? সো অ্যান্সারটা কি হবে? এগুলো যেহেতু লোনা মাটির উদ্ভিদ, এইভাবে জাস্ট মিলাই ফেলবা। ঠিক আছে? সো এই কথাটা মনে রাখবা যে এগুলো হচ্ছে লোনা মাটির উদ্ভিদ, তারপর অপশন মিলাবা। তাহলে অপশন মিলে যেটা মিলবে সেটা অ্যান্সার। মূত্রের রং হলুদ হওয়ার জন্য কে দায়ী? ইউরোক্রোম।
তাহলে এখানে নামের মধ্যে আছে ক্রোম, আর ক্রোম মানে আমরা যেহেতু জানি রং, এটা গুগল ক্রোম না। সো ইউরোক্রোম নামের মধ্যে যেটা আছে রং, সেটাই তো রঙের জন্য দায়ী। তাহলে মূত্রের রঙের জন্য দায়ী কোনটা? ইউরোক্রোম, সিম্পল। নিপা ভাইরাসের বাহককে দেখো, নিপা ভাইরাস এটা কোথা থেকে ছড়ায় বলো তো? ওই যে খেজুরের রস থেকে, তাই না? আর খেজুরের রসে রসে এসে কে বসে বলো তো? বাদুড়। তাহলে বুঝতেই পারতেছো এটা কে না জানো, প্রত্যেকে জানো। নিপা ভাইরাসের বাহক হচ্ছে বাদুড়। মানব ভ্রূণ বিকাশের সার্বিক স্থান কোনটা? মানব ভ্রূণ বিকাশের সার্বিক স্থান হচ্ছে, মানব ভ্রূণ কোথায় অবস্থান করে বলতো? জরায়ুতে অবস্থান করে, তাই না? তাহলে জরায়ুতে অবস্থান করে, তাহলে এখানে 9 মাস বা 38 সপ্তাহ অবস্থান করে। 9 মাস বা 38 সপ্তাহ সপ্তাহ অবস্থান করে। ঠিক আছে, সো এই হচ্ছে আজকের পড়াশোনা। আজকে আমরা বিসিকে সেশনে যে কোশ্চেনগুলো হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে পড়াশোনা করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তীতে কোন সেশনের ভিডিওটা চাও? আমি হচ্ছে 20 চিন্তা করছি যে 20 থেকে একদম 24 সাল পর্যন্ত নেয়ার জন্য। ঠিক আছে? তার নিচে চাও কিনা সেটা মেইনলি জানাও। আর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে ওই যে ওই পিডিএফ এর যে লিঙ্কগুলা বা যা কিছু আছে সেটা চেক করে নিতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।